সাউন্ড যায়। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু জানান। একটু ফোন দেন, আমি একটু লাইভ দেখবো ভিউ4জি-কে। ওকে, আপনারা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। পিন কই? আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত। আজকে জুলাই চার্টারে মানে পড়ে কুলানো যাচ্ছে না। অনেক নতুন কিছু আইন, নতুন অনেক বিধিবিধান, এবং সেক্ষেত্রে এই ক্লাস আরও একটা নিতে হবে আর কি, একটা সম্ভাবনা। মানে আমি পড়তেছি শেষ করতে পারতেছি না। চেষ্টা করবো ইনশাল্লাহ যতদূর সম্ভব। এখানে রাখো, শুনতে পাচ্ছে? ওকে, স্টার্ট। ওকে, থ্যাংক ইউ। জুলাই জাতীয় সনদ। জুলাই জাতীয় সনদ 2025 17 অক্টোবর প্রকাশিত হয়, আর এটি ছাপানো হয়েছিল 14 অক্টোবর। জাতীয় ঐকমত্য কমিশন, ব্লক 1, এমপি হোস্টেল, জাতীয় সংসদ ভবন এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা। ব্লক 1, এমপি হোস্টেল, জাতীয় সংসদ ভবন এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা, যেখানে উত্থাপন করা হয়েছে সেটার ব্যাপারে বলা হয়েছে। আমরা এই ফার্স্ট পেজে আসলাম। crcbd@legislative division আর কি .gov.bd। জুলাই জাতীয় সনদ। এই জাতীয় সনদে মাত্র 2 জনের নাম আছে। নাম খুঁজে পেয়েছি 2 জনের। একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, মাননীয় প্রধান উপদেষ্টা, এবং ডক্টর আলী রিয়াজ। 2 জনের নাম খুঁজে পাওয়া গেছে এ পর্যন্ত। তবে এখানে বিষয় হলো পটভূমিতে আমরা একটু ফিক্স করব, সেটা হলো এখানে 6টি কমিশনের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। একটা হলো রাষ্ট্রের সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার। এই 6টা প্রতিষ্ঠানের 6টা সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে এটি প্রকাশিত হয়েছে। এখানে 6টা, তবে একটা যুক্ত হবে পরবর্তীতে। এখানে আছে 5টা: সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ 1, 2, 3, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন 1, 2, 3। হ্যাঁ, 6টাই আছে না, সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন, রাইট, 6টাই আছে। হ্যাঁ, 6টা এই কমিশনের সুপারিশ নিয়ে এটা করা হয়েছে, যে 6টি সংস্কার কমিশনের
তাদের নামগুলো আপনাকে লিখতে হবে, নামগুলো লিখে রাখবেন। দেন আমরা আসি এখানের এই সংস্কার কমিশনের মধ্যে ৬৬ সালের আন্দোলনকে বলা হয়েছে যে ৬ দফা আন্দোলনকে, যেটা স্বায়ত্ত শাসন আন্দোলন ৬৬ সালের, অর্থাৎ ৬৬ সালের এটা ৬ দফা আন্দোলন। ইতিহাসে আপনি বলতে পারবেন এই আলোকে, বলতে হবে যে স্বায়ত্ত শাসন আন্দোলন। এই জিনিসটা একটু মার্ক করার বিষয়। তারপরে হলো আমরা এখনো ফার্স্ট পেজে আছি। ফার্স্ট পেজে দ্বিতীয় প্যারাতে, মানে পটভূমির পরের প্যারাতে এখানে দুইটা বিষয় লেখা আছে। সেটা হলো স্বাধীনতা ঘোষণার, এখানে বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান কারোর নামই এখানে উল্লেখ করা হয়নি, অর্থাৎ দুজনের নাম আছে শুধু মানুষের মধ্যে, মানে স্পেসিফিক নাম, প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং হলো প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং হলো আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ। আর বেগম জিয়ার নাম কোথাও আছে কিনা আমি আসলে তাড়াতাড়ি পড়ছি, ওখানে খেয়াল করিনি, হয়তো আছে কিনা আমি এখনো শিওর না। তো যাই হোক, এখানে একটা বিষয়, সেটা হলো যে ১৯৭১ সালের যে মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, এই তিনটা ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত যে নীতি ছিল। এই নীতি ছিল তিনটা। এটা ধারণ করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের যে আকাঙ্ক্ষা বাংলাদেশের জনগণের মধ্যে তৈরি হয়েছিল, 53 বছরও তা অর্জিত হয়নি। ব্যাপারটা হলো যে স্বাধীনতার ঘোষণাপত্রে বর্ণিত নীতি ছিল কয়টি? তিনটি। একটা হলো সাম্য, মানবিক মর্যাদা, আর একটা হলো সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার, এই তিনটাই ইস্যু মনে রাখতে হবে। আর কিছু বিষয় আছে পলিটিক্যাল, ৭৫ সালে যে একদলীয় শাসন ব্যবস্থার কথা বলছে, একদলীয় বাকশাল এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পট পরিবর্তন হয়। ৭৯ সালে যে আবার সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আবারও গণতন্ত্রে প্রত্যাবর্তন করে, এই কথাটা বলা আছে। যাই হোক, আমরা পরের আলোচনায় যাই। এখানে মার্ক করার বিষয় আমি বললাম যে তিনটা ইস্যু এখানে আছে মার্ক করার মতো বিষয়। একটা হলো ৬টি কমিশনের আলোকে জুলাই সনদ তৈরি হয়, আরেকটা হলো যে স্বাধীনতা সাম্য এটা, আরেকটা হলো ৬৬ সালের স্বায়ত্ত শাসন আন্দোলনকে উল্লেখ করা হয়েছিল, ৬ দফা আন্দোলন নয়। এরপরে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস, বিচার বিভাগ, এখানে পরের পাতায় যায়। ১৩ সালের শাপলা চত্বরের হামলার ঘটনা এখানে অন্তর্ভুক্ত হয়েছে। এখানে একটা বিষয় উল্লেখ করছে যে স্বাধীনতা জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে যে এই কথাটা যে সহস্রাধিক নিরস্ত্র নাগরিক নিহত, এই একটা ইস্যু। একটা আছে যে ২০,০০০-এর বেশি মানুষ গুরুতর আহত হয়েছে, ২০,০০০-এর বেশি মানুষ। বই বের করব, বই সম্পর্কে বলতেছি। সাউন্ড কম, এই সাউন্ড কম নাকি? এই সাউন্ড কম, এই সাউন্ড কম নাকি? সাউন্ড কম, সাউন্ড কম কেন? দেখো তো, সবাই কমেন্ট করতে সাউন্ড কম। ওইটা দিয়ে দেবো, ওইটা সরাসরি নিয়ে দিই। এটা এই আরেকটা আছে না, এটা দেবো, এটা দিলে মানে প্লিজ সাউন্ড।
হ্যাঁ, এখন এখন সাউন্ড কেমন একটু জানাবেন। ঠিকঠাকই তো ছিল, অনেকেই বলতেছে, অনেকে বলেন নাই। যাই হোক, এরপরে আসি। বলা হয়েছে যে 6টি পৃথক সংস্কার কমিশন গঠন করা, ওটা বলেছি। সংস্কার কমিশনের এখানে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়। ওকে, আমরা এখানে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার কমিশন সম্পর্কে বলা আছে। এরপরে যাই আমরা এখানে আলোচনার মধ্যে যে বিষয়টা আছে, যে এই সংস্কার কমিশনগুলো 31 জানুয়ারি 2025-এ অন্তর্বর্তী সরকারের কাছে দাখিল করে, আর 31 জুলাই ছিল লাস্ট। ভালোই তো ছিল। ওকে, জাতীয় ঐক্যমত্য কমিশন, এখানে দুজনের নাম, আমি যে দুজনের নাম কথা বলছিলাম, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন, সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি, অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে সহ সভাপতি করা হয়। এই দুটি নাম এখানে দেখেছি, আর কোনো পলিটিক্যাল বা কোনো মানুষের নাম চোখে পড়ে নাই, সরাসরি এখানে পড়ে না, অর্থাৎ বিস্তারিত আলোচনার মধ্যে থাকতে পারে। এখানে যদি বলা হয় যে কমিশনের দায়িত্ব ছিল কি, জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্ব, যারা রিটেন পরীক্ষা দিবেন তারা এই বোল্ড মার্কটা মনে রাখবেন, যে জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্ব ছিল কি ছিল, আগামী নির্বাচনকে সামনে রেখে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় রাজনৈতিক ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তি সমূহের সঙ্গে আলোচনা করা এবং এ মর্মে পদক্ষেপ সুপারিশ করা। অর্থাৎ 6টি কমিশন গঠন করা, তাদের সুপারিশ বিবেচনা করা, রাজনৈতিক ঐক্যমত্যের মাধ্যমে রাজনৈতিক দল ও শক্তি সমূহের সঙ্গে আলোচনা করার পরে পদক্ষেপ সুপারিশ করা। এটা ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের দায়িত্ব। জাতীয় ঐক্যমত্য কমিশন আপনাদের পরীক্ষায় হয়তোবা টিকা হিসেবে আসতে পারে। আমরা 46তম প্রশ্ন দেখে মনে হয়েছে যেন রিটেন পরীক্ষা এটা আসবে না, কিন্তু 47 এবং 49তম পরীক্ষা দেখে মনে হয়েছে এটা আসলে আসলেও আসতে পারে। তারপরে এখানে এনসিপির যেহেতু স্বাক্ষর করে নাই, একটা কোশ্চেন থেকে যায়, তার মানে এনসিপি স্বাক্ষর না করা পর্যন্ত এটার গুরুত্ব এখন অনেক কম, যদি স্বাক্ষর করে ফেলে তাহলে এটার গুরুত্ব বাড়বে। ওকে, কমিশনের কার্যক্রম, এখানে কার্যক্রমের ক্ষেত্রে যে মোট সবকিছু মিলিয়ে 37টি রাজনৈতিক দল আমন্ত্রণ জানিয়েছিল। এখানে বিষয় হলো, যারা প্রিলিমিনারি পরীক্ষা দিবে, যদি অন্য কোনো হয় তাহলে এই জিনিসটা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, যে কার্যক্রম শুরু করছে ঐক্যমত্য কমিশন 15 ফেব্রুয়ারি 2025-এ প্রতিবেদন অনুলিপি সব রাজনৈতিক দলের কাছে প্রেরণ করা হয়, অর্থাৎ 28 ফেব্রুয়ারি। এই তারিখগুলো একটু গুরুত্ব হবে যদি কেউ প্রিলিমিনারি পরীক্ষা দেয় তাদের জন্য। এরপর 5 মার্চ তারিখে পুলিশ সংস্কার কমিশন ব্যতীত অপর 5টি কমিশনের গুরুত্বপূর্ণ 66টি সুপারিশ স্প্রেডশিট আকারে 37টি রাজনৈতিক দল ও জোটের কাছে পাঠানো হয়। এখানে বিষয় হলো যে এইটা যারা দিবেন, যে সংবিধান সংস্কার বিষয়ক কমিটি 70টি প্রস্তাব দিয়েছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটি 27টি প্রস্তাব দিয়েছে, বিচার বিভাগ সংস্কার বিষয়ক 23টি প্রস্তাব দিয়েছে কমিটি, তারপরে প্রশাসন জনপ্রশাসন হলো 26টি, দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ক 20টি সুপারিশ, আর পুলিশ সংস্কার কমিশনের সুপারিশগুলো সরাসরি প্রশাসনিক সিদ্ধান্তে বাস্তবায়নে স্প্রেডশিট রাখা হয়নি, অর্থাৎ এটা কিন্তু পুলিশ বিষয়ে কিন্তু আলোচনা আছে, সেটা
পুলিশ সংস্কার কমিশন, যেটা আমার মনে হয় 69 দেখেছি আমি, মনে হয় 69 নম্বর প্রস্তাবে আমরা সেখানেও যাব। ওকে, নেক্সটে যাই আমরা। এখানে মোট 44টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখানে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে মোট 44টি বৈঠক অনুষ্ঠিত, এই ব্যাপারে 44টা বৈঠক অনুষ্ঠিত হয় আলোচনা ফলপ্রসূ করার লক্ষ্যে। 31 জুলাই 30টি দল ও জোটের প্রতিনিধিগণ, ওটা দরকার নাই, 44টা বৈঠক হয়েছে, এটা বেশি গুরুত্বপূর্ণ। এরপরে তেমন আলোচনা নাই, তারপরে চলে যেতে হবে আপনাকে সরাসরি ইয়ার ক্ষেত্রে। নাম কিন্তু জুলাই জাতীয় সনদ 2025, এর নাম কিন্তু হলো জুলাই জাতীয় সনদ 2025। এখানে 24 কথাটা লাইন আইন, কিন্তু এটা খুবই লক্ষণীয় বিষয়। জুলাই জাতীয় সনদ 2025 এই নামে কিন্তু এটা সর্বসম্মতিক্রমে এই নামটাই আসলে ইয়া হয়, গৃহীত হয়। জুলাই জাতীয় সনদ 2025, 24 নয়। ঐকমত্যের যে ঘোষণা, এরপরে ঐকমত্যের যে ঘোষণা আছে সেখানে গণঅভ্যুত্থান 16 বছরে যারা শহীদ হয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা প্রকাশ, সহমর্মিতা, এই জিনিসটা। এবারে ঐকমত্য উপনীত হওয়ার বিষয়সমূহ, এখানে বিষয়সমূহের যে কবিভাগ আছে সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ, এরকমের ক খ গ এরকমের কিছু ভাগ আছে, কিন্তু তারা ভাগ থাকার কথা, কিন্তু ক এর পরে আর তেমন কিছু পাওয়া যায়নি, গিয়ে পাওয়া গেছে খুব সম্ভবত হলো লাস্টে, একেবারে লাস্ট পেজে। সেখানেও তেমন কিছু এখানে এই ক খ কিছু পাইনি আমি এখন পর্যন্ত। জুলাই আমরা লাস্ট পেজে যে বিষয়টা আছে সেখানে জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার নামা আছে। অঙ্গীকার নামা এখানে 7টি অঙ্গীকার নামা আছে, 7টি অঙ্গীকার নামা, অর্থাৎ এখানের এই কথাটা এখানে লিখে নেই। অঙ্গীকার নামায় 7টি দফা, অঙ্গীকার নামা যেটা একেবারে সবার শেষে, ওটা যেতে আমাদের সময় লাগবে। অঙ্গীকার নামায় দফা হলো 7টি, দফা হলো 7টি। অঙ্গীকার নামায় দফা 7টি। এখানে এই বিষয়টা বলা হয়েছে যে 2 নম্বর দফায়, যেটি সংবিধানের তফসিল হিসেবে যুক্ত হবে, এটি সংবিধানের তফসিল হিসেবে যুক্ত হবে, সংবিধানে তফসিল হিসেবে যুক্ত হবে, তফসিল হিসেবে যুক্ত হবে। কিন্তু এখানে জুলাই সনদে, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আমি উল্লেখ এখন পর্যন্ত পাইনি। এখানে জুলাই ঘোষণাপত্রের তথ্যটি এখানে অন্তর্ভুক্ত হয়নি। ওকে, আপনাদের কোশ্চেন থাকলে আমি একটু পরে দেখব। আজকে একটা ব্যাড নিউজ হলো, আমার খুব প্রিয় একটা ফোনও নষ্ট হয়ে, মানে একেবারে সারাইতে দিয়ে নষ্ট হয়ে গেছে। একটুখানি মাইকে সমস্যা করে সারাইতে দেয়। আমার খুব প্রিয় ফোন এবং খুব দামি ফোন, ওই যে স্যামসাং ফোল্ডিং যেটা, জেড ফোল্ডিং যেটা, খুব প্রিয়, মানে একসাথে 3টে স্ক্রিনে কাজ করা যায়। আমার জন্য মনটা খুব খারাপ, মানে খুবই খারাপ। অনেক প্রিয় ফোন, অনেক কিছু আছে ফোনটায়, যদিও 2.5 বছর হয়ে গেছে, কিন্তু ফোনটা খুব প্রিয়। যাক, এখানে আসি, আমরা একটু আলোচনায় যাই। অঙ্গীকার নামাটা তফসিলের আকারে যুক্ত হবে, এই কথাটা এখানে উল্লেখ আছে। আর অঙ্গীকার নামায় তেমন কিছু নাই, যেটা আপনাদের জানা খুব জরুরি, যে পর্যন্ত আদালত প্রশ্ন উত্থাপন করা যাবে না, এই সমস্ত আইনি সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করব। আমরা ওখানে গেলে, লাস্ট পেজ তো গেলে, আস্তে আস্তে গেলে আমরা ওখানে পাবো। আচ্ছা, আমি আসি, এখানে প্রথমে যেটা দেয়া আছে যে ভাষা সংক্রান্ত একটা আছে। আমি কিছু কিছু দফা হয়তো স্কিপ করবো, এখানে 84টা দফা আছে, সবগুলো দফা লাগবে না, কিছু দফা শুরুতেই ক্রস করে দেব। আচ্ছা, আমরা আসি 1 নম্বর দফা। যে জিনিসটা হলো যে, মানে এখানে যে সকল ভাষাকে, দেশের প্রচলিত ভাষাকে, যেটা আমাদের মাতৃভাষা হিসেবে বাংলা, যে সংবিধানে বাংলাদেশের নাগরিকদের মাতৃভাষা হিসেবে ব্যবহৃত অন্যান্য সকল
মানে রাষ্ট্রভাষা বাংলা তা ঠিক আছে, শুধু এই কথাটা যুক্ত যে ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান, সকল ভাষাকে স্বীকৃতি প্রদান, প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা। এখানে উপভাষা অঞ্চলটা আনতে পারতো, কারণ আমি তো বিশেষজ্ঞ না, তারা বিশেষজ্ঞ। এরপরে যেটা হলো যে ভাষা সংক্রান্ত প্রথমটা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে নাগরিকদের পরিচয়, যেটা আমাদের দেখতাম যে জাতি হিসেবে বাঙালি আর নাগরিকগণ বাংলাদেশ হিসেবে পরিচিত হইবেন, এটা পঞ্চদশ, মানে ব্যাপারটা মনে রাখবেন, এখানে পঞ্চদশ সংশোধনী যেটা হয়েছিল, ওই সংশোধনীটার পুরো উল্টা হলো এটা, ঠিক আছে? মানে ওখানে যেটা যেটা হ্যাঁ বলছে, এখানে না, ওইটা চিন্তা করলেই দেখবেন যে এখানেটা আপনি ভালো লিখতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন, এখানে আর কোনো কথা থাকবে না। জাতি হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি, এই কথাটা এখন ভুলে যেতে হবে। 6-2 অনুচ্ছেদে এখন থেকে যেটা যুক্ত হলো, বাংলাদেশের নাগরিক বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। 2 নম্বর আসলেও ভালো। 3 নম্বরে যাই আমরা। 3 নম্বর বলছে যে সংবিধান সংশোধনের জন্য, অর্থাৎ এখানে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট যুক্ত হয়েছে। অর্থাৎ আগে গণভোট ছিল না, এখন গণভোট যুক্ত হয়েছে। গণভোট যুক্ত হয়েছে 3 নম্বর যেটা হলো গণভোট যুক্ত। খাতায় কিছু লেখেন, খাতায় লিখে রাখেন যে গণভোট যুক্ত। এক হলো যে সকল রাষ্ট্রভাষা বাংলা থাকবে, কিন্তু সকল ভাষাকে দেশের প্রচলিত ভাষা হিসেবে গণ্য করা হবে। 2 নম্বরে যে জিনিসটা লিখবেন যে নাগরিকদের পরিচয় হবে বাংলাদেশি, শেষ। আর 3 নম্বরে লিখবেন যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট যুক্ত হবে। গণভোট যুক্ত হবে, এটা মনে রাখবেন। গণভোট এটা প্রথম হয়েছে 1977-এ। গণভোট প্রথম 1977। আপনাদের কিন্তু গণভোট সম্পর্কে প্রশ্ন আসতে পারে, যারা রিটেন দিবেন অথবা প্রিলি দিবেন। প্রথম 1977-এ হয়, এটা সংবিধানে যুক্ত হয় 12তম সংশোধনীতে। সংবিধানে যুক্ত, আমি একটা পেজ নিতে পারবো কিনা, পেজ নিতে পারবো না, এটা পারা যায় কিন্তু আমি পারবো না। সংবিধানে যুক্ত হয় 12তম সংশোধনীতে, এটা বাতিল হয় 15তম সংশোধনীতে, বাতিল পঞ্চদশ সংশোধনীতে বাতিল, আবার যুক্ত হলো জুলাই সনদে যুক্ত। তার মানে এটা সংবিধানে যুক্ত হয়েছে কিন্তু 12তম সংশোধনীতে 1991-এ, আর এটা আবার যুক্ত হলো আবার যুক্ত হলো জুলাই সনদে। তার মানে আপনি গণভোটের ইতিহাসটা জানলেন। প্রথম 1977-এ জিয়াউর রহমান, আর এটা সংবিধানে যুক্ত ছিল না, তিনি একটা অর্ডারের মাধ্যমে করেছেন। যুক্ত হয়েছে 12তম সংশোধনীতে, দ্বাদশ সংশোধনীতে, বাতিল হয়েছে পঞ্চদশ সংশোধনীতে, আবার যুক্ত হলো কি গণভোট মানে জুলাই সনদের মাধ্যমে। এরপরে আমরা যাই 3 নম্বর, আমরা কারেকশনটা দেখলাম। আমরা দেখি 4 নম্বর কারেকশনটা কি। সংক্ষেপে লিখবেন, এইসব আলোচনা কিন্তু করা যাবে না, আমি আপনাকে সংক্ষেপে বলবো, সংক্ষেপে লিখে রাখবেন, তাহলে আপনার জন্য পজিটিভ হবে। এরপরে হলো যে 7-এর ক এবং খ অনুচ্ছেদ বাতিল। সংবিধান সংক্রান্ত যে 7-এর ক এবং 7খ অনুচ্ছেদ বিলুপ্ত, ঠিক আছে? লিখে নেন 7-এর ক এবং 7-এর খ অনুচ্ছেদ বিলুপ্ত, ঠিক আছে? এবার আসেন 5 নম্বর যেটা আছে, ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী, যে 3টা তফসিল বাতিল হবে। 5ম, 6ষ্ঠ, 7ম তফসিল সংবিধানে রাখা হবে না। যে তফসিলগুলো ছিল 7 মার্চের ভাষণ, 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা, এবং 7ম তফসিলে ছিল যে স্বাধীনতার ঘোষণাপত্র। এই 3টা বিষয় সংবিধানে যুক্ত থাকবে না। এরপরে আমরা 6 নম্বরে কি আছে। 6 নম্বরে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছে, এটা আমি সাপোর্ট করি, 5 নম্বরে আমার আপত্তি আছে, কিন্তু কিছু করার নাই। অন্তত পক্ষে সংবিধানের স্বাধীনতার ঘোষণা এবং ঘোষণাপত্রটা রাখতে পারতো। 7 মার্চ অ্যালার্জি থাকতে পারে, বাট ওই 2টা তো রাখা যেত। এটা খুবই দুঃখজনক, কিছু করার নাই। আর এটা নিয়ে আমার খুব তাকে থ্যাঙ্কস দিই আমি, যে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে, জরুরি অবস্থা ঘোষণা, এটা ভালো হয়েছে, খুবই চমৎকার। এটার ব্যাপারটা হলো যে যেখানে আছে যে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতি হুমকি বা মহামারী বা প্রাকৃতিক দুর্যোগ শব্দগুলো প্রতিস্থাপিত হইবে। এখানে ব্যাপারটা খালি আপনি সহজটা মনে রাখেন, সেটা হলো যে এখানে অর্থাৎ 3টা বা 4টা কারণে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতি হুমকি, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, 3টা কারণে জরুরি অবস্থা জারি করা যাবে।
তিনটা কারণে জরুরি অবস্থা জারি করা যাবে। একটা হলো রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রতি হুমকি, এটা হলো 1 নাম্বার। 2 হলো যে মহামারী, আর একটা হলো প্রাকৃতিক দুর্যোগ। এই তিনটি কারণে স্বাধীনতার ঘোষণা, তিনটি কারণে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। নাম্বার 1, এটা গেল 3টা কারণে করা যাবে। 2 নম্বরে যেটা ছিল যে আগে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর দিলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতেন, এখন শুধু প্রধানমন্ত্রী না, এখানে মন্ত্রিসভার সদস্যদের সম্মতি লাগবে। এই কথাটা এখানে লেখা আছে যে প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের বিধান যুক্ত করা হবে, অর্থাৎ মন্ত্রিসভার অনুমোদন লাগবে, তারপরে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। এবং এখানে একটা বিষয় আছে, এই মন্ত্রিসভা অনুমোদনের বিধান যুক্ত করা হবে যে জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতি বিরোধী দলীয় উপনেতার উপস্থিতি অন্তর্ভুক্ত করা হবে। হয়তো লিডার অফ দ্য অপোজিশন অথবা ডেপুটি লিডার অফ দ্য হাউস। ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, ডেপুটি লিডার অফ দ্য হাউস তো হলো সংসদ উপনেতা, কিন্তু এখানে হলো যে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, হয়তো বিরোধী দলীয় নেতা অথবা বিরোধী দলীয় উপনেতা, তিনি এখানে উপস্থিত থাকবেন। এই কথাটা এখানে যুক্ত হবে। এবং এখানে একটা বিষয় আছে যে 35 অনুচ্ছেদ মৌলিক অধিকার খর্ব করা যাবে না, যে দণ্ড সম্পর্ক বিদ্যমান অনুচ্ছেদ মানে 35 নম্বর যে মৌলিক অধিকার আছে সেটা খর্ব করা যাবে না। আগে যেটা ছিল যে 35 নম্বর, এই যে এটা বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো এই 2টা ফ্যাক্ট। 3টি কারণে জরুরি অবস্থা জারি করা যাবে। প্রধানমন্ত্রী প্রতি স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন হবে। মন্ত্রিসভার অনুমোদনের ক্ষেত্রে সেখানে বিরোধী নেতা এখানে উপস্থিত থাকবে। গেল এটা। এরপরে আমরা যাই 6 পরে যেটা আছে 7 নম্বরে সংবিধানের মূলনীতি 4টাই থাকবে, কিন্তু আগের একটাও থাকতেছে না। অর্থাৎ সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি সেটা হবে 4টা, আগের মতোই 4টা মূলনীতি হবে, তবে মূলনীতি চেঞ্জ। 1 নম্বর হলো সাম্য, ইকুইটি, আর একটা হলো মানবিক মর্যাদা, 3 নম্বর হলো সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস, তারপর হলো ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এটা কিন্তু একটা, এটা মিলে কিন্তু একটা। তার মানে আপনার সংবিধানের মূলনীতি হচ্ছে 4টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। যেটা আগে ধর্ম নিরপেক্ষতা ছিল, ওটা এখন ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। এটা চেঞ্জ হয়েছে। যেটা ছিল গণতন্ত্র, সেটা এখানে নাই, সিলেবাস ইসের মধ্যেই নাই। মানে সংবিধান যখন হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, ওখানেই কিন্তু গণতন্ত্র থেকে যায়। গণতন্ত্রটা আসলে এক্সেস ছিল আগেই। এরপরে যাই আমরা পরেরটায় যাচ্ছি। তাহলে 7 নম্বর লিখছেন তো, যে সংবিধানের মূলনীতি 4টা হবে। এরপর আছে যে সকল সম্প্রদায়ের সহাবস্থান মর্যাদা। এখানে বলে যে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা। এটা খালি এইটা মনে রাখবেন যে বহুধর্মী, বহু জাতি, বহু গোষ্ঠী, বহুভাষী, বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান এবং যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। সকল সম্প্রদায়ের সহাবস্থান। এরপরে হলো 9 নম্বর, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কিন্তু কিছু বলে নাই। 2 নম্বরে যে রাষ্ট্রধর্ম ইসলাম, ধর্মীয় স্বাধীনতার কথা বলছে, কিন্তু রাষ্ট্রধর্ম ইসলাম সম্পর্কে আমি এখানে কিছু পাই নাই, যে এটা আসলে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, ওটা যুক্ত করে দিলে তো হইতো 2 নম্বরের সাথে এই ধর্মীয় স্বাধীনতার ইস্যুটা, এখানে ডাবল দেওয়ার তো দরকার নেই। এরপর হচ্ছে যে 9 নম্বর, মৌলিক অধিকার সমূহের তালিকা সম্প্রসারণ। মৌলিক অধিকার সমূহের তালিকা সম্প্রসারণ। এখানে হলো যে মৌলিক অধিকার একটা বিষয় এখানে বলছে যে আইনি বিধানের পরিবর্তন করতে পারেন জনপ্রতিনিধিদের সাংবিধানিক ব্যবস্থা। এই যে এটা ভবিষ্যতে সাংবিধানিক ব্যবস্থা নিয়ে জনপ্রতিনিধিরা সাংবিধানিক ব্যবস্থা আইনি বিধানে বলে পরিবর্তন করবেন। অর্থাৎ মৌলিক অধিকার সংক্রান্ত তেমন পরিবর্তন নাই, কিন্তু এখানে সম্প্রসারণের কথা বলছে। আগে যেটা আছে সেরকমেরই থাকতেছে। এরপরে যেটা 10 নম্বর যেটা আছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। এখানে একটা চেঞ্জ আসছে। রাষ্ট্রপতি নির্বাচনে যেটা হলো গোপন ভোটে হবে।
গোপন ভোটে হবে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত হবেন। কিন্তু রাষ্ট্রপতির যোগ্যতা কি এখানে, এইটা হলো ফ্যাক্ট। রাষ্ট্রপতির যোগ্যতাটা চেঞ্জ করা হয়েছে যে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। কথা বলা হয়েছে যে রাষ্ট্রপতি মানে তার বয়স 35 বছর থাকবে, ঠিক আছে, তিনি বাংলাদেশের নাগরিক হবেন, ঠিক আছে, একজন এমপি হওয়ার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা তারও থাকবে, কিন্তু অতিরিক্ত যোগ্যতা হিসেবে বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। অর্থাৎ কোনো পলিটিক্যাল উইং এর কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন না। হ্যাঁ, তিনি কি করবেন, মানে পলিটিক্যাল কোনো উইং এর সাথে যুক্ত থাকতে পারবেন না। হয়তো তাকে বলবে যে তুমি পদত্যাগ করো, এক সপ্তাহ আগে পদত্যাগ করবে, তারপরে নির্দলীয় হয়ে যাবে। এরপরে এরকম হবে কিনা তো বলা যায় না, বাংলাদেশ তো হইতেই পারে। তার মানে রাষ্ট্রীয়, সরকারি, রাজনৈতিক দল, সংগঠনের পদে থাকতে পারবে না। এটা একটা অ্যামেজিং একটা ডিসিশন। 10 গেল। এরপরে আসি, বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব। রাষ্ট্রপতি 6 জন ব্যক্তিকে নিয়োগ দিতে পারবেন, কিন্তু তিনি 6 জন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার কোনো দরকার হবে না। 6 জন ব্যক্তি, একজন হলেন 6 জন ব্যক্তি, একজন হলেন আপনার জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান, চেয়ারম্যান ও সদস্যগণ, তথ্য কমিশনের সদস্যগণ, চেয়ারম্যানগণ, তারপরে প্রেস কাউন্সিলের সদস্য এবং চেয়ারম্যান, আইন কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এই 6 জন ব্যক্তির নিয়োগের ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর তার কোনো সুপারিশ বা অনুমতি তাকে গ্রহণ করতে হবে না। একটা হলো জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, তারপর কাউন্সিলের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যগণ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আইন কমিশনের চেয়ারম্যান, আর একটা হলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। কিন্তু এখানে একটা জিনিস মিসিং লাগতেছে আমার কাছে, সেটা হলো দুদক। আমি দুদকটা এখনো খুঁজে পাই না। দুদক সংক্রান্ত বলা আছে সেখানে 79 থেকে মনে হয় 70 নম্বর থেকে লাস্টের দিক হলো দুদক সম্পর্কে বলা। দুদক সম্পর্কে গুলো খুবই অ্যামেজিং, তাদের ইয়াগুলো সুন্দর হয়েছে দুর্নীতি দমন কমিশনের। কিন্তু নিয়োগ সংক্রান্ত বিষয়ে ওখানে একটা বলা আছে যে 15 বছর কাজের অভিজ্ঞতা থাকলে হবে কমিশনার হিসেবে নিয়োগ পাবেন। এরপরে আসেন রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া। রাষ্ট্রপতির অভিশংসন আগে ছিল যে সংসদে 2/3 ভোটে, এখন হলো যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ 2 কক্ষেই তার ভোট লাগবে। এটা তেমন গুরুত্বপূর্ণ না, অর্থাৎ 2/3 ভোটে তাকে পাশ করতে মানে করতে হবে। উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ 2টা কক্ষেই তাকে, অর্থাৎ প্রথমে তাকে নিম্নকক্ষে তাকে অভিশংসনের জন্য প্রস্তাবটি 2/3 সদস্যের ভোটে পাশ করার পর তার উচ্চকক্ষে যাবে। দেন উচ্চকক্ষে শুনানির মাধ্যমে 2/3 ভোটে হবে, অর্থাৎ 2টাতেই 2/3 ভোট হবে। আগে নিম্নকক্ষে পাশ হবে যে রাষ্ট্রপতি থাকতেছে না, পরবর্তীতে হলো উচ্চকক্ষে যাবে। এবং থাকার ক্ষেত্রে যদি রাষ্ট্রপতির ওটা আগের মতোই ছিল যে তিনি যদি রাষ্ট্রদ্রোহ করেন, গুরুতর অসদাচরণ করেন, সংবিধান লঙ্ঘন করেন, এই 3টি কারণে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা যাবে। 3টি কারণে। একটা হলো যে রাষ্ট্রদ্রোহ অপরাধ করলে, রাষ্ট্রদ্রোহিতার গুরুতর অসদাচরণ করলে, তারপরে সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাবে। এখন গুরুতর অসদাচরণ এটা কিন্তু আবার ফ্যাক্ট আছে, তখন এটা কিন্তু আইনি একটা লাগবে। তখন এই গুরুতর অসদাচরণ এটা স্পিকার গোচর করবেন না, সংবিধানে আছে, স্পিকারকে গোচর করবেন। স্পিকার দেখবেন যে আসলে এটা কি আছে, কি অবস্থায় আছে, যে তার হয়েছে কিনা। একটা বিষয় হলো যে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন, এটা সংবিধানে ছিল, রাষ্ট্রপতি যা কিছু তাকে ক্ষমা করতে পারতেন। এখন হলো যে ক্ষমা করতে পারবেন, তবে যে বাদী পক্ষ তার কি লাগবে, তার সম্মতি লাগবে। এই যে মামলার বাদী বা ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি গ্রহণ করা হবে। অর্থাৎ রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারতেন আগে এমনিতেই, এখন ক্ষমা করতে পারবেন, যেটা আর্টিকেল 49 আছে, 49-এ। অর্থাৎ তাকে ক্ষমা প্রদর্শন করার জন্য অবশ্যই তাকে আচ্ছা, আমরা এটা ফালাই দিলেই তো হইতো, এটা বড় হইতো তো, এই অর্ধেকটা, এটা তো আমার দরকার নাই। এইভাবে করা যাবে? ইয়েস, আমাদের দরকার নেই।
পণ্ডিতি করে এখন গেছে, পণ্ডিতি করে এখন ঝামেলা হয়ে গেল। আচ্ছা, মোবাইলটার মতো না, কই গেল আল্লাহ, এক মিনিট প্লিজ প্লিজ প্লিজ, এইখানে জানি কি করতে হবে। কেমন লাগে এক্সিট ফুল স্ক্রিন? হ্যাঁ, কিবোর্ড এইটা তো দেখাইছিল, এইটা আসছে কেন? এইটার মধ্যে ঝামেলা আছে। এটা এটা লিভ, আচ্ছা কোনটা জানি, এটা না, এটা না, হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে যে এটা এই পাশে, এটা না, 3 ডটটা দিতে বলছিল, তারপরে এইটা দিতে বলছিল। ওকে, আমার ওটা লাগবে না, আমরা এইটা দিলে। ওকে ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ছিলাম রাষ্ট্রীয় ক্ষমতা প্রদর্শন। এখন এই জায়গা খুব অ্যামেজিং কিছু ডিসিশন যেটা হয়েছে, এই জায়গাটা এখন থেকে 14 নম্বরে, যেটা 14 নম্বর হলো যে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ। এই মেয়াদটা বলছে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই ক্ষমতায় হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে। ব্যাপারটা হলো তিনি কত বছর কয়বার হবেন এটা কিন্তু বলা নাই, সর্বোচ্চ 10 বছর তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এটা হলো যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক, ব্যাপারটা ক্লিয়ার। তার মানে সে 2 বছর 3 বছর যাই থাকুক, সে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত থাকতে পারবেন। সংসদ ফ্যাক্ট না, নির্বাচনও ফ্যাক্ট না, 10 বছর থাকতে পারবেন, কিন্তু 2 বারের বেশি হবেন না এমন কথা কিন্তু এখানে উল্লেখ নাই। প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান, অর্থাৎ প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদ অধিষ্ঠিত থাকবেন না, কিন্তু তিনি সংসদ নেতা থাকতে পারবেন, শুধু দলীয় প্রধান থাকতে পারবেন না। অর্থাৎ প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা একজন হতে পারবেন, সেটার কোনো বাধা নাই। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদ অধিষ্ঠিত থাকবেন না, কিন্তু তিনি কিন্তু সংসদ নেতা থাকতে পারবেন। এটা কিন্তু ক্লিয়ার হবেন, তিনি সংসদ নেতা থাকতে পারবেন, এতে কোনো সমস্যা নাই, সংসদ নেতা থাকতে পারবেন। সবচাইতে ভাইটাল যে ইস্যুটা এবং সবচাইতে ক্রিটিক্যাল যে ইস্যুটা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইস্যুটা, এবং এইটা যে কত গিট্টু মার্কা একটা বিষয়, অত্যন্ত জটিল একটা বিষয়। আমি এখানে যতটুকু বুঝছি আর্টিকেলস, মানে এখানে নাম্বার 16 আমাদের তত্ত্বাবধায়ক সম্পর্কে বলা ছিল আর্টিকেল 15(8)-এ, আর্টিকেল 8-এ আর্টিকেল 58-এ ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা এখন 16 নম্বর প্রস্তাব। আচ্ছা, কেয়ারটেকার সম্পর্কে আমি আপনাদেরকে একটু সহজে বোঝানোর চেষ্টা করি। আমি বলে যাব, ঠিক আছে? বলে যাওয়ার পরে এখানে অনেকগুলো ওয়ে রাখা হয়েছে, যদি কেউ না পারেন, মানে যদি কেউ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগ দিতে না পারেন, ওয়ে অনেকগুলো আছে। এবং
আমাদের জন্য সবচেয়ে যে বিষয়টা, কেয়ারটেকার গভর্নমেন্টে একটা জাতি, পৃথিবীর কোনো জাতি আছে কিনা যে 35 ইয়ার্স গন, যে 35 বছর আমাদের রাজনীতির একটা বড়ই ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা আমাদের জন্য একটা লজ্জারও বিষয়, কেউ কেউ বিশ্বাস করি না। আর একটা বিষয় হচ্ছে বিশ্বাসের মদতও আমরা রাখি না। আপনি দেখবেন আমরা একটা দোকানে শার্ট কিনতে গেলে শার্টের আমার কাছে দাম চায় 1000 টাকা, আমি 60 টাকা বলি 200 টাকা, পরে 300 টাকা বিক্রি হয়। তার মানে ও 700 টাকা আমাকে বিশ্বাস করে না, আমি ওকে 700 টাকা বিশ্বাস করি না। মানে আমাদের বিশ্বাসের মাত্রাটা এই রকমের পর্যায়ে চলে গেছে। আর এখানে পরস্পর বিশ্বাস না করা একটা ফ্যাক্ট। এখানে বিষয় খুবই জটিল একটা বিষয়, আমি সহজে একটু বলার চেষ্টা করি। প্রথমে যেটা হবে, 5 সদস্যের একটা কমিটি হবে। 5 সদস্যের কমিটি কে থাকবেন? প্রাইম মিনিস্টার থাকবেন, স্পিকার থাকবেন, ডেপুটি স্পিকার থাকবেন, তারপরে অপোজিশন লিডার অব দ্য হাউস অর্থাৎ সংসদের বিরোধী দলীয় নেতা তিনি থাকবেন, এই 4 জন থাকবেন। এবং ডেপুটি স্পিকার সে কিন্তু বিরোধী দল থেকে হবেন, তিনি কিন্তু দল থেকে হবেন না, তিনি হবেন বিরোধী দল থেকে। প্রধানমন্ত্রী বিরোধী নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার আর সংসদের বৃহৎ বিরোধী দলীয় নেতা। তাহলে কয়জন হলো? প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, আর একজন হলেন সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের যে নেতা, সে সংসদের বিরোধী দলীয় দ্বিতীয় বিরোধী দলের একজন প্রতিনিধি। এখন কথা হলো যে দ্বিতীয় বিরোধী দল তো 2 জন হইতে পারে, কারণ দেখা গেল যে ক পার্টি সেও 3টা আসন পাইছে, খ পার্টি সেও 3টা আসন পাইছে। তখন দ্বিতীয় বিরোধী দল নির্ধারণ করবে কি হবে, অর্থাৎ যে ওই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাইছেন তিনি হবেন দ্বিতীয় বিরোধী দলের প্রতিনিধি, তার ওখান থেকে একজন প্রতিনিধি যাবেন। এই সংসদের 5 জন প্রতিনিধি থাকবেন। এই 5 জন প্রতিনিধি নিয়ে একটা কমিটি হবে। এই কমিটির মানে সভাপতি থাকবেন স্পিকার নিজে। এখন স্পিকার থাকবেন, ওই কমিটি গঠন হয়ে গেল। এই কমিটি গঠন হওয়ার পর তিনি 24 ঘন্টার মধ্যে যে কাজটা করবেন, ওই কমিটি 24 ঘন্টার মধ্যে এই ঘটনা কিন্তু ঘটবে, মানে দুই সময় ঘটবে। একটা হলো যখন সংসদের মেয়াদ শেষ হবে তার 15 দিন আগে কমিটি গঠন হয়ে যাবে, অথবা সংসদ যদি কোনো কারণে হঠাৎ করে সংসদ বিলুপ্ত করা হয়েছে, রাষ্ট্রপতি ঘোষণা করে দিয়েছে, তখন তার 15 দিনের মধ্যে হবে। অর্থাৎ সংসদ হঠাৎ করে শেষ হয়ে গেলে 15 দিন পরে, আর সংসদ যদি স্বাভাবিকভাবে শেষ হয় তাহলে সংসদ শেষ হওয়ার 15 দিন আগে। তখন কি করবে, এই 5 সদস্যের কমিটি গঠিত হবে। এই কমিটি কি করবে, এই কমিটির কাছে তিনি কি করবেন, নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে সকল দলের কাছে তিনি বলবেন যে তোমরা একজন করে, মানে সকল দলের কাছে বলবে যে তোমরা একজন করে প্রতিনিধি নাম বলো, একজন করে প্রতিনিধি নাম বলো, এবং বলছে যে তত্ত্বাবধায়ক করে যে যোগ্য ব্যক্তি সমূহ, যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হলো যার বয়স আগে ছিল 72 বছর, এখন 75 বছর পর্যন্ত, 75 বছরের বেশি হবে না, 75 বছরের মধ্যে তার বয়স হতে হবে। এই 75 বছর পর্যন্ত তাদেরকে বলবে যে তুমি এই কজনের মধ্যে নাম প্রস্তাব করো। তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, নিবন্ধিত পলিটিক্যাল পার্টি তারা একটা করে কি করবে, নাম প্রস্তাব করবে, এবং স্বতন্ত্র যে প্রার্থী সেও কিন্তু একজন ব্যক্তির নাম প্রস্তাব করবে। এখন কি করবে, এই প্রস্তাবনা কমিটি ওই যে মানে প্রস্তাব করছে সেই নামগুলো নিয়ে বসবে কে, পরবর্তী 24 ঘন্টার মধ্যে আবার বসবে কে, 24 ঘন্টার মধ্যে নাম দিবে, পরে 24 ঘন্টার মধ্যে তারা আবার বসবে। এটা অনুসন্ধান করার পরে 72 ঘন্টার মধ্যে কমিটির সদস্যগণ আবার মিলিত হয়ে তারা কি করবেন, এখান থেকে একজন প্রধান উপদেষ্টা নিয়োগ দিবেন, এবং এই প্রধান উপদেষ্টা সর্বসম্মতিক্রমে ওইটা খুললে হয় না তো, পরবর্তী কি হবে যে প্রধান উপদেষ্টা নিয়োগ হয়ে গেল। এখন কথা হলো ভাই, এরপরে যদি প্রধান উপদেষ্টা কোনো ব্যক্তিকে চূড়ান্ত করা সম্ভব না হয় তাহলে কি হবে? প্রধান উপদেষ্টা যদি আপনি করতে না পারেন, এখানে আগে প্রধান উপদেষ্টা কি ছিল, আগের যে নিয়ম ছিল সেখানে ছিল অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, সে না হইলে তার আগের প্রধান বিচারপতি, সে না হলে তার আগের কোনো বিচারপতি, অথবা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি, না হইলে রাষ্ট্রপতি নিজে। এখানে যেটা ব্যতিক্রম সেটা হলো যে আগে ছিল 10 জন সদস্য, ছিল 10 জন, এখন ছিল 15 জন। আগে কি হইতো, 10 জনের নাম পলিটিক্যাল পার্টিগুলো প্রস্তাব করতো, রাষ্ট্রপতি সে 10 জনকে ইচ্ছা মতো নিয়োগ দিতেন, টিক মার্ক দিয়ে নিয়োগ দিতেন, 10 জনকে নিয়োগ দিতেন, এবং প্রধান উপদেষ্টা ওই যে আগের মতোই প্রধান বিচারপতি থাকতেন। এখন হলো কি, এই উপদেষ্টা যে নিয়োগ দেবে, এই উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি ইচ্ছা করে পারবে না, অর্থাৎ এখানে প্রধান উপদেষ্টা নিয়োগ হবে আগে, এবং প্রধান উপদেষ্টা ওই যে যাদেরকে মানে নামগুলো প্রস্তাব করছে সেখান থেকে সে কি করবে, 15 জনকে পিক করবে, ওখান থেকে 15 জনকে তার ইচ্ছা মতো পিক করবে, এই ইচ্ছা মতো পিক করে সে 15 জনকে নিবে। 15 জনকে নেওয়ার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতিরও ক্ষমতা নাই,
পলিটিক্যাল পার্টিরও ক্ষমতা নেই। পলিটিক্যাল পার্টিগুলো জাস্ট কি করতে পারবে, তাদের পছন্দ করুন সাজাতে পারবে। এখন বিষয় হলো কি, ধরেন প্রধান উপদেষ্টা নিয়োগ হয় নাই, কমিটির মাধ্যমে পলিটিক্যাল পার্টিগুলো নাম দিয়েছে, সেখান থেকে ওই 5 সদস্য মিলে তারা কি করছে, একজনকে প্রধান উপদেষ্টার কথা মানে টিক দিয়েছেন, নিয়োগ হয়ে গেছে। নিয়োগ হওয়ার পরে প্রধান উপদেষ্টা ওই যে নামগুলো দিয়েছে তার মধ্যে থেকে যেই নামগুলো চয়েস করবে, সেই মানে যোগ্য থাকবে তাদের মধ্যে থেকে 15 জন নিয়োগ দেবে, হয়ে গেল। এখন জটিলতা হচ্ছে যে প্রধান উপদেষ্টা নিয়োগ দেওয়া যায় না, তাহলে কি হবে? এটা যদি না হয় তখন ঝামেলাটা আস্তে আস্তে ঘনীভূত হবে। সেখানে হচ্ছে যে সরকারি দল 5 জনের নাম প্রস্তাব করবে, বিরোধী দল 5 জনের নাম প্রস্তাব করবে, এবং দ্বিতীয় বিরোধী দল 2 জন নামের প্রস্তাব করবে। তাহলে কয়জন হলো? 12 জন। এই 12 জন সদস্যের মধ্য থেকে তারপরে স্পিকার মানে স্পিকার দেখাবেন যে এখানে অমুক জন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন, মানে প্রধান উপদেষ্টা হিসেবে। অর্থাৎ ওই 12 জনের নামের মধ্যে থেকে একজনকে কি করবে, পিক করবে। উনি 5 এই 2, এই 12 জনের নাম থাকবে, সেখান থেকে একজনকে নিয়োগ দিবে। ধরেন এটাও করা গেল না, তখন কি হবে? তখন হলো ওই 12 জনের সাথে আরো যুক্ত হবে কে? 2 জন বিচারক। 2 জন বিচারক, একজন আপিল বিভাগের বিচারক, আরেকজন হলেন যে হাইকোর্ট বিভাগের বিচারক। এই 2 জন বিচারক হওয়ার পর হয়ে গেল কি 14 জন। এখন ওই বিচারক যে 2 জন আসবে, সেই 2 জন কেমনে আসবে? বয়সে জ্যেষ্ঠ হইতে হবে। এখন জ্যেষ্ঠতা নির্ধারণ করবে কে? নির্ধারণ করবেন 3 সদস্যের আবার কমিটি। সেই কমিটিকে, সেই 3 সদস্যের কমিটি হলো যে একজন 3 সদস্যের কমিটি, সেটা হলো অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সর্বশেষ, রানিং প্রধান বিচারপতি, এবং হলো আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি। এই 3 জন সমন্বয়ে ঠিক করবেন যে কোন 2 জন বিচারক যাবেন, অর্থাৎ আপিল বিভাগের কোন বিচারক যাবেন এবং হাইকোর্ট বিভাগের কোন বিচারক যাবেন। এখানে বেসিক্যালি হলো যে জ্যেষ্ঠতম বিচারক, যে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক, তিনি কিন্তু কমিটির মধ্যে থাকবেন। তার নাম প্রস্তাব করলে যদি অন্যদিন আপত্তি না দেন, তাহলে তার নামও এই হিসেবে যেতে পারবেন। যে একজন আপিল বিভাগের বিচারক, একজন হাইকোর্ট বিভাগের বিচারক, এই 2 জন যাবেন। 12 জন যাবেন। এই 12 জন যাওয়ার পরে আরেকটা ঝামেলা হলো যে ওই যে কত হলো 14 জন, 14 জনের মধ্যে থেকে 7 সদস্য বিশিষ্ট উক্ত বাছাই কমিটির সদস্যগণ পরবর্তী 24 ঘন্টার মধ্যে স্পিকার তত্ত্বাবধানে গোপন ব্যালটে র্যাঙ্ক করবেন। অর্থাৎ এই পর্যায়ে 7 সদস্য বিশিষ্ট উক্ত বাছাই কমিটির সদস্যগণ, 7 সদস্য কেমনে হলো? ওখানে তো 12 জন, ওখানে তো 12 জন, মানে 12 জন কে? সরকারি দলের 5 জন, বিরোধী দলের 5 জন, আর দ্বিতীয় বিরোধী দলের 2 জন, এখানে তো 12 জন। কিন্তু সদস্য কয়জন? 5 জন। ওই সদস্যের সাথে যুক্ত হবে কি অন্য 2 জন সদস্য, এই 7 সদস্যের কমিটি তৈরি হবে। এই কমিটি কি করবে? কমিটি এখন ওই যে 12 জনের নাম, ওই 7 সদস্যের কমিটি 12 জনের যে নাম থাকবে, সেই 12 জনের নামের মধ্যে থেকে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেবেন আর কি। বেছে নেওয়ার পর তাকে পাঠাবেন। এখন কথা হলো যে যদি এভাবেও না হয়, তাহলে আগে যেটা ছিল যে রাষ্ট্রপতি নিজেই প্রধান উপদেষ্টা হতে পারবেন, কিন্তু বর্তমান নিয়মে প্রধান উপদেষ্টা তিনি হতে পারবেন না। তার মানে আগের চাইতে এখনকার 13 সংশোধনীর মধ্যে এখনকার পরিবর্তনগুলো কি আগে সেগুলো দেখি। 1 নম্বর পরিবর্তন হলো বয়স হতে হবে 75 বছর। 2 নম্বর পরিবর্তন হলো আগে ছিল 72, এখন 75। 2 নম্বর পরিবর্তন হলো আগে হলো যে 10 জন সদস্য থাকতো, না এখন কয়জন থাকবেন? এখন হলো 15 জন। 3 নম্বর হলো আগে 10 জন উপদেষ্টা নিয়োগ দিত, একজন প্রধান উপদেষ্টাকে নিয়োগ দিত। এই 11 জনকে যে নিয়োগ দিত, এই 11 জনকে নিয়োগ দিত হলো রাষ্ট্রপতি নিজে। এখনকার 15 জনকে নিয়োগ দেবেন কে? প্রধান উপদেষ্টা নিজে। আর 4 নম্বর হলো যে আগে কি করতো না, আগে হলো মানে কোনো কমিটি ছিল না, সংসদীয় কোনো কমিটি ছিল না। এখন সংসদীয় কমিটি, যার সদস্য 5 জন, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার, দ্বিতীয় বিরোধী দলের নেতা, দ্বিতীয় সর্বোচ্চ যে আসন পাইছেন সেই বিরোধী দলের নেতা অথবা ভোট পাইছেন, সেক্ষেত্রে এই 5 জন হবেন। এরপর যদি জটিলতা তৈরি হয়, এরা যদি নিয়োগ দিতে ব্যর্থ হয়, তখন কি হবে? তখন তাদের কমিটিতে যুক্ত হবে কে? আরো 2 জন বিচারক, আপিল বিভাগের বিচারক, হাইকোর্ট বিভাগের বিচারক। এইটা আরেকটা চেঞ্জ কি দেখলাম, আগে যেটা হলো যে যদি কেউ না হয়, তারা রাষ্ট্রপতি নিজেই প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করতে পারবেন। এখনকার নিয়মে হলো যে প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি কোনো গ্রহণ করতে পারবেন না, পদ গ্রহণ করতে পারবেন না। এখানে একটা র্যাঙ্ক চয়েসের বিষয় আছে, অর্থাৎ ওই যে 5 জনের সাথে আরো 2 জন যে যুক্ত হবেন বিচারক, এর একটা র্যাঙ্ক চয়েস করবেন উপদেষ্টাদের মধ্যে, যে ওই যে সবগুলো পলিটিক্যাল পার্টি যে নাম দিয়েছে জমা, একজন করে প্রতিনিধি আর স্বতন্ত্র প্রার্থীও দিয়েছেন, সেক্ষেত্রে প্রত্যেকজন স্বতন্ত্র প্রার্থী একজন করে নাম প্রস্তাব করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে কি হলো, এখানে যে নামগুলো আসে সেই নামগুলোর মধ্যে তারা ওই 7 জন বসে কি করবেন, একটা র্যাঙ্ক তৈরি করবেন।
এই র্যাঙ্কের ভিত্তিতে সেক্ষেত্রে 15 জন উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে পারবেন কে? প্রধান উপদেষ্টা যে কেউ নিয়োগ দিতে পারবেন। এখন প্রধান উপদেষ্টা যখন নিয়োগ দিবেন, ওই নিয়োগের মধ্যে থেকে যখন প্রধান উপদেষ্টা থাকবে না, প্রধান উপদেষ্টা ধরেন কোনো কারণে সে বিদেশ চলে গেলে বা কোনো কারণে সে প্রাকৃতিক কোনো কারণে সে আসনটা শূন্য হলো, তখন কি হবে? তখন রাষ্ট্রপতি কি করবেন? ওই যে বাকি 14 জন আছে তাদের মধ্যে তিনি র্যাঙ্ক খুঁজবেন, যে ওই র্যাঙ্কের মধ্যে কয়জন ছিলেন। আগের যে লিস্ট ছিল সেই লিস্টের মধ্যে র্যাঙ্কে কে কে ছিল, কে কত নম্বর ছিল, সেই র্যাঙ্ক থেকে, এবং যদি দেখা যায় যে বয়োজ্যেষ্ঠতাও আছে, যদি কেউ অপারগতা প্রকাশ করে, তখন তিনি কি করবেন? বয়োজ্যেষ্ঠ হিসেবে অন্যজনকে প্রস্তাব করতে পারবেন রাষ্ট্রপতি। এইরকম বিষয় আছে। আরেকটা বিষয় হলো যে এগুলো কিন্তু বলা আছে যে 90 দিনের মধ্যে তারা কিন্তু কার্যক্রম শুরু করবেন। এখন 90 দিনের মধ্যে তারা কিন্তু একটা ইলেকশন দিবেন। এখন ইলেকশন দিয়েছেন ধরুন 90 দিনের মাথায়, সেক্ষেত্রে সরকার গঠন করে 7 দিন লাগবে তার গঠন করতে, শপথ নিতে 7 দিন লাগবে, আর অধিবেশন বসতে লাগবে কত? 30 দিন। শপথ নেওয়ার পর্যন্ত, শপথ যেদিন নেবে 7 দিন, তাহলে তার কিন্তু এখানে এক্সটেনশন 6 দিন যে বাড়ছে, এই 6 দিন কিন্তু বাড়তে পারবে। অর্থাৎ পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি কি করবেন? এখানে ক্ষমতায় থাকতে পারবেন, অর্থাৎ 90 দিন ক্ষমতা থাকতে পারবেন। একটা বিষয় হলো, যদি কোনো কারণে নির্বাচন করা না যায় 90 দিনের মধ্যে, তাহলে কিন্তু এই মেয়াদটা 120 দিনে গিয়ে চলে যাবে, 120 দিন চলে যাবে। ঠিক আছে? ওকে, কেয়ারটেকার সিস্টেমটা এটা। আর সবগুলো নিয়ে আমি ইয়া করবো না, আজকে অনেক রাত হয়ে গেছে, 11:15 বাজছে। কালকে ইনশাল্লাহ আলোচনা হবে, কালকে 9:15, 9:15-তে আগামীকালকে ক্লাস 9:15। আর আমাদের যারা ব্যাচে আছেন তাদেরকে বলতেছে যে কনসেপচুয়ালের একটা লিস্ট দেবো আমি আগামী সোমবার, মানে পুরো একটা লিস্ট দেবো। ওই লিস্টে ধরেন 134-35টা ইস্যু থাকবে, ওই টপিকগুলো আমরা জাস্ট আলোচনা করে দেবো ধুমায়া, মানে একটার পর একটা টপিক আমরা আলোচনা করে দেবো, তাতে কনসেপচুয়ালটা আমাদের এই উইকের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? সো আমরা জুলাই সনদের আরেকটা ক্লাস রাখবো, দেন হলো আমরা এসে যাব। তো যাই হোক, আমি আস্তে আস্তে ইউজ টু হচ্ছি, এটা চালাইতে পারি না তো, আস্তে আস্তে হচ্ছে ইনশাল্লাহ, আশা করি কেটে যাবে, আধার কেটে যাবে। থ্যাংক ইউ, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ। এক্সিট ফুল স্ক্রিন করলাম, ওকে, লিভ, আচ্ছা ঠিক আছে।